নমস্কার। আজ আপনাদেরকে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প আমার ডাক্তারি। আমাকে দত্তমশাই ডেকে বললেন, ও ডাক্তারবাবু, জল খেয়ে নিন একটু। আমি বললাম, এখন থাক, এর পরে হবে। না না, সে কি হয়, আসুন আসুন, সামান্য কিছু। আমার এ সম্বন্ধে একটু বাধো বাধো ঠেকে। রোজ রোজ আমাকে বাইরের ঘর থেকে ডেকে এনে জল খাবার খাওয়ানো চাই। আমি ডাক্তারি করি পাড়া গাঁয়ে, নলিনী দত্তমশাইয়ের বাইরের চণ্ডীমণ্ডপে থাকি। আমার কাছে ভাড়া তিনি নেন না। বলেন, না না, ব্রাহ্মণ দেবতা, আপনি আমার বাড়িতে দয়া করে বাস করছেন, এতেই আমার ভিটে পবিত্র হয়ে যাচ্ছে। আবার ভাড়া নেব এই পাড়া গাঁয়ে আপনার কাছে? সে যাগ্গে, ভাড়া না হয় না নিলেন, কিন্তু রোজ সকালবেলা ডেকে আমায় জল খাওয়ানো চাই। মুড়ি, গুড়, চিঁড়ে, নারকোল, যেদিন যা জোটে একটা পাথরের খোড়া ভর্তি করে দেবেন। অত খাওয়া আমার অভ্যেস নেই বললেও শুনবেন না। আমার লজ্জা করে রোজ রোজ খেতে। ভাড়া নেবেন না, তার উপর রোজ জল খাবার, এও একরকম জুলুম ছাড়া আর কি। দত্তমশাইয়ের মেয়ে এসে বললে, ডাক্তারবাবু, আপনি না খেলে বাবা কি কিছু খাবেন? দাঁতে কুটো দেবেন না। কেন? ব্রাহ্মণ বাড়িতে অভুক্ত থাকলে বাবা খাবেন না। বটে, আচ্ছা চলো। সেদিন গিয়ে দেখি চাল ভাজা, ছোলা ভাজা আর ঝুনো নারকোল কোড়া, পৃথক বাটিতে খেজুর গুড়। চায়ের ব্যবস্থা এদের বাড়িতে নেই, সেকেলে গৃহস্থ, চা খাওয়ার রেওয়াজ গোড়া থেকেই গড়ে ওঠেনি। আমি পাশ করা ডাক্তার নই, বাড়িতে বই দেখে হোমিওপ্যাথিক শিখে আগে গ্রামেই ডাক্তারি করতাম। কিন্তু গ্রামের লোক পয়সা দিতে চায় না, ধার বাকি ফেলে আর শোধ করে না। তাই দেখে শুনে এই রঘুনাথপুরে এসে বসেছি আজ প্রায় ৩-৪ মাস। আমাদের গ্রাম থেকে অনেক দূরে, ৮-৯ ক্রোশ। রেল নেই, হাঁটা পথে আসতে হয়। এ গ্রামে এসে প্রথমে এক চাষি কৈবর্ত গৃহস্থ বাড়িতে দিন ১৫ ছিলাম। হঠাৎ একদিন সকালে নলিনী দত্তমশাই গিয়ে আমায় বললেন, প্রাতঃ প্রণাম হই ডাক্তারবাবু, আপনার নিবাস কোথায়? আসুন বসুন, আপনার এ গ্রামে বাড়ি? আমার বাড়ির মালিক আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বললেন, উনি এ গাঁয়ের একজন কর্তা ব্যক্তি লোক, ওর নাম নলিনী দত্ত। দত্তমশাই তাড়াতাড়ি বলে উঠলেন, না না, কর্তা না হাতি, ওসব কিছু না। তা গিয়ে আপনার কাছে এসেছিলাম একটা অনুরোধ করতে। কি বলুন? আমার বাড়িতে দয়া করে আপনাকে থাকতে হবে। আমার বাইরের ঘর আছে, কোনো অসুবিধে হবে না। ভাড়া কিরকম দিতে হবে? আপনার নিজের বাড়ি, ভাড়া দেবেন কাকে? চলুন দেখি জিনিসপত্র নিয়ে। ভারী অদ্ভুত লোক তো, কিছুতেই ছাড়লেন না। লোক পাঠিয়ে জিনিসপত্র নিয়ে গেলেন মুকুন্দদের বাড়ি থেকে। গত মাঘ মাসের কথা, সেই পর্যন্ত এখানেই আছি। আজ নলিনী দত্ত বাইরে এসে বললেন, এখন কোথাও যাবেন? না। রুগী কিরকম হচ্ছে? মন্দ না। রোজ কিরকম হয়? তার কিছু ঠিক নেই। দৈনিক 2 করে টাকা তো হওয়া চাই। তা এখনো হয়নি। রাঁধবেন আজ একটু দেরিতে। আমি তখনই বুঝেছি কোনো একটা কিছু দিতে চাইছেন। রোজ রোজ নেওয়াটা ঠিক নয়, চক্ষু লজ্জায় বাঁধে না। কি একটা ওজোর করব ভাবছি, এমন সময় দত্তমশাই বললেন, একটা বড় মাছ আজ নেদের বাগান পুকুর থেকে ধরতে বলেছি। রসিক সর্দার বলে আমার এক বাল্য বন্ধু, সেই নিয়ে আসবে। আপনাকে মাছ একটু দেব। ও আচ্ছা, বেশ। আর কি বলি, রোজই এইরকম চলছে। দুপুরের পর হঠাৎ 4 জন লোক এসে হাজির, হাতে পোঁটলা, কাঁধে ছাতি। দত্তমশাইয়ের কাছে খবর গেল। তিনি খেয়ে একটু শুয়েছিলেন, শুনে বাইরে এলেন।
ওদের দেখে আনন্দে বিগলিত ও কৃতার্থপ্রায় হয়ে বিনীত সুরে হাত জোড় করে বললেন, আসুন আসুন, পরম সৌভাগ্য। ওরে ও দীপু, গা পা ধোয়ার জল দিয়ে যা। দীপু দত্তমশাইয়ের বিধবা মেয়ে, বাড়িতে অন্য মেয়ে মানুষ নেই, হাত মুখ ধোয়ার জল সেই নিয়ে এলো। দত্তমশাই বললেন, তাহলে আপনাদের আহারের জোগাড় করি। ওদের মধ্যে একজন বললেন, হ্যাঁ তা হোক। আবার বেচারি দীপুকে অসময়ে আগত এই 4 জন জোয়ান অতিথির জন্যে রান্না করতে হয়। তাই কি ভাতে ভাত রান্না, তা হওয়ার জন্যই দত্তমশাই বসে তদারক করবেন, অতিথিদের পান থেকে চুন না খসে। এরা নিয়ে এসে ভিজে কাপড়ে দাঁড়িয়ে রইল। দত্তমশাই ধোপদস্ত 4খানা ধুতি বের করে দিলে তবেই পড়লে। তারপর জলযোগ সেরে ওরা বসে যখন তামাক খাচ্ছে, তখন কৌতূহল আর চাপতে না পেরে জিজ্ঞেস করলাম, আপনাদের নিবাস? দুজন বললে, হাটগাছা। অন্য দুজনের বাড়ি অন্য এক গাঁয়ে। বললাম, দত্তমশাই বুঝি আত্মীয়? একজন বললেন, না, আত্মীয় নন। পরে শুনলাম ওরা এখানে আসেন খাজনা আদায় করতে। বছরে 1বার বা 2বার আসেন এবং এখানেই ওঠেন। পার্শ্ববর্তী গ্রামে এদের নিজের নিজের বিষয় সম্পত্তি আছে। প্রতিবার এসে 10-12 দিন থাকেন। খাজনা হঠাৎ তো আদায় হয় না, একজন প্রজার কাছে একবারের জায়গায় 10 বার ছুটতে হয়, তবে তারা পয়সা বের করে। এবারও রইলেন প্রায় 10 দিন। যতক্ষণ একটি প্রজার কাছেও খাজনা বাকি থাকবে, ততদিন এরা নড়লেন না। আর অসীম ধৈর্য আর আতিথেয়তা দেখলাম দত্তমশাই। একবার মনে হতো পায়ে ধুলো নি দত্তমশাই। সকাল থেকে ছোটাছুটি করছেন কোথা থেকে গলদা চিংড়ি মাছ আনা যায়, ভালো কই মাছ কি করে সংগ্রহ করা যায়, অমুকের বাড়ি থেকে পটল আনছেন, অমুকের বাড়ি থেকে মানকচু আনছেন। সর্বদা চেষ্টা অতিথিদের কি করে খুশি করবেন, কি করে ভালো খাওয়াবেন। এরাও জানে দত্তমশাইয়ের হোটেলে যত দিন ইচ্ছে থাকো, কেউ বারণ করবার নেই। আমার কষ্ট হতো দীপু বেচারির জন্য। হোটেলের রাঁধুনি তো আর দ্বিতীয় নেই, 2 বেলা রান্না, তাও কি সোজা রান্না, হরেক রকমের রান্না। গরম জল, কাপড়ে সাবান দেওয়া, সর্দি কাশির পাঁচন জাল দেওয়া, সব ওই বেচারির ঘাড়ে। ওরে দীপু, সরকার মশাইয়ের বড্ড সর্দি হয়েছে, একটু পাঁচন করে দিস তো। দীপু অমনি বেরুলো গুলঞ্চের লতা আর বাসক ছাল জোগাড় করতে। একদিন দেখি বকছেন মেয়েকে, তোর একটু হুঁশ করে চলা উচিত। কাল বিশ্বেষ মশাইকে মশারি টাঙিয়ে দিলি, তা দেখলি না কোথায় ছেঁড়া? তিনি সারা রাত ঘুমুতে পারেননি মশার উপদ্রবে। কেন, দেখে তখনই একটু সেলাই করে দিলেই মিটে যায়। তোর হুঁশ বড় কম। মনে মনে ভাবলাম, ওর হুঁশ যদি কম হতো, তবে আপনার এ অবারিত দ্বার হোটেল কোন কালে দরজা বন্ধ করে লালবাতি জ্বালতো? কি রত্ন পেয়েছেন ঘরে, তা ভালো করে চোখ চেয়ে দেখুন। একদিন দেখি বাড়ির সামনে জঙ্গলের মধ্যে দীপু কি করছে। বেলা পড়ে গিয়েছে, সন্ধে হয় হয়। বললাম, কি ওখানে দীপু? কচুর ডাঁটা কাটবো। এখন কেন? ওনারা কাল কচুর শাক খাবেন বাবা বললেন, তাই এখন তুলে ধুয়ে রাত্রে কুটে রেখে দিই, সকালে সময় পাবো না। এখন অবেলায় ওখানে না যাওয়াই ভালো, সাপ বেরুতে পারে। এখন না তুললে তুলবো কখন? কাল সময় পাবো না। আজ সারাদিনের মধ্যে এখন একটু যা সময় পেলাম। দত্তমশাই কোথায়? তিনি ইলিশ মাছ আনতে গিয়েছেন 5 ঘরের হাটে। কাল কচুর শাক দিয়ে রান্না হবে কি না? আজ ইলিশ মাছ এনে কাল রান্না হবে? কেন হবে না? আজ বেশ করে ভেজে রাখবো রাতে। কাল মাছ পাবেন কোথায় হাট ছাড়া? কাল না খাওয়ালে ওদের কচু শাক খাওয়ানো হবে না। পরশু চলে যাবেন সব। যাবেন সত্যি? আমার মনে হচ্ছে না। দীপু আমার কথা শ্লেষ বুঝতে না পেরে বললে, কেন মনে হচ্ছে না? মেয়েও তো দত্তমশাইয়েরই, বাপের মতোই সরল। বললাম,
না, তাই বলছি। বাবা বলছিলেন কালকের দিনটা ওরা আছেন, পরশু চলে যাবেন। কাল রাতে তালের বড়া করে খাওয়াতে। বেশ বেশ, খাওয়াও, অতিথি সেবায় পরম পুণ্য। কত রকমের রান্না হচ্ছে বাড়িতে, কিন্তু আপনাকে দিতে পারিনি বলে কষ্ট হয়। দিতে বাধা দিচ্ছে কে? আমি বাধা দিইনি অন্তত। কি যে বলেন, ব্রাহ্মণের পাতে রান্না তরকারি দেব সে ভাগ্যে কি আর করে এসেছি? তাহলে মিটেই গেল। একটা জিনিস কাল খাওয়াবো। কি? বলুন না। দীপুর চোখে কৌতুকের হাসি। আমি বুঝতে পেরেছিলাম ও কি জিনিসের কথা বলছে, তবুও মজা দেখবার জন্য বললাম, তুমি বলো, আমি বুঝতে পারলাম না। কচুর শাক? দীপু হি হি করে হেসে বলল, না। আহা, কি বুদ্ধি আপনার! কচুর শাক তো শোকরি। আমার রান্না কচুর শাক আপনার পাতে দেব? আমি কৃত্রিম দীর্ঘশ্বাস ফেলে বললাম, সে আমার অদৃষ্ট। আহা, আপনার অদৃষ্ট না আমাদের অদৃষ্ট? আপনি ভারী। কি জিনিসটা কাল খাওয়াবে বললে না? তালের বড়া। ওটা বুঝি শোকরি নয়? তবুও মাথা রক্ষে বাঁচলুম। থাক, আপনাকে আর ব্যাখ্যান করতে হবে না। চলি এখন, অনেক কাজ। দীপুকে দেখে আমার বড় কষ্ট হয়। 25-26 বছর ওর বয়স হবে, কিন্তু বালিকার মতো সরল। মুখ বুজে কি খাটুনিটাই খাটে দিনরাত। বাবার মন জুগিয়ে চলতে ওর জোড়া নেই। দত্তমশাই মুখের কথা খসালেই হলো। ও কি খায় সারাদিন খাটুনির পর তা কে দেখছে? দত্তমশাই নিজের অতিথিদের নিয়েই ব্যস্ত। তাদের বেলা পান থেকে চুন না খসে। পরের দিন শুনলাম অতিথিরা আরও 3-4-5 থেকে যাবেন। খবরটা পেলাম দত্তমশাইয়ের মেয়ের কাছ থেকেই। সে এসে বললে, আমার পাপ হবে না ডাক্তারবাবু? অবাক হয়ে বললাম, পাপ? কিসের পাপ? আপনার কাছে কথা দিয়ে কথা রাখতে পারলাম না, সেই জন্যে। কি কথা? দীপু কাজের ফাঁকে মাঝে মাঝে আমার কাছে আসে। আমি ওর কথা শুনি মন দিয়ে, সায় দিই ওর কথায়। বোধহয় ওর ভালো লাগে। কথা বলবার মানুষ এ বাড়িতে আর ওর কেউ নেই আমি ছাড়া। ও বললে, ভুলো কেন ওরকম আপনি? তালের বড়া খাওয়াতে চেয়েছিলাম আজ, মনে আছে? তা আজ হলো না। তাহলে অতিথিদের তালের বড়া খাওয়ানো হলো না? সেই জন্যেই তো, ওরা কাল যাবেন না, আরও 3-4-5 থাকবেন কি না। তাই বাবা বললেন আজ না করে ওদের যাবার আগের দিন করলেই হবে। খুব ভালো কথা, কিন্তু ওদের তো কালই যাওয়ার দিন ধার্য ছিল। কি নাকি বাঁশঝাড় নিয়ে গোলমাল বেঁধেছে ওদের মধ্যে একজনের। সে গোলমাল না মিটিয়ে তো যাওয়া যায় না। সে তো বটেই, একজনের কাজ যখন বাকি, তখন বাকি 3 জন এক যাত্রায় পৃথক ফল করে আর যান কিভাবে? যাওয়া উচিত নয়। সে আবার কি? ওই একটা কথার কথা ধরো। ভারী মজার কথা বলেন আপনি, কিন্তু হাসি পায় এমন। সে যাক, তাহলে তালের বড়া হচ্ছে কবে? সেই যেদিন যাবেন তার আগের দিন। তবে শুনুন, একটা কথা বলি। আপনার জন্যে ছোট্ট একটা তাল এনে রেখেছি, সেইটাই গোলা করে অল্প 4টি বড়া আপনাকে ভেজে দেবো এখন সন্ধেবেলা। আমি ব্যস্ত হয়ে বললাম, না না দীপু, লক্ষ্মী, আমার কথা শোনো। আমার জন্যে আলাদা করে তোমায় কিচ্ছু করতে হবে না। কেন করতে যাবে তা? আমি ওদের রাগ করব? না, করবে না। দীপু না দাঁড়িয়ে চলে গেল। ও কখন আসে কখন যায় বোঝা যায় না। না, এর সঙ্গে পারা যাবে না। আমার কোনো দরকার নেই তালের বড়ায়। ও কি শুনবে কোনো কথা? যেমন বাবা তেমনি মেয়ে। অতিথিদের উপর ভারী রাগ হলো আমার। এসেছ নিজেদের খাজনা আদায় করতে, বিষয় আশয় দেখতে, তা পরের ঘাড়ে কেন রে বাপু? মানুষের একটা চক্ষু লজ্জা থাকা উচিত। বাবা আর মেয়েকে সরল আর ভালো মানুষ পেয়ে হতো অন্য জায়গায়। এতদিন সেখানে বসে আজ পায়েস কাল রুই মাছ খেতে কেমন দেখতাম। অতিথিদের একজনের নাম জনার্দন সরকার, ধূর্ত দৃষ্টি চোখে।
কূট বিষয়ী আর মামলাবাজ, দেখলেই বোঝা যায়। আমায় বিকেলের দিকে ডেকে বললে, ডাক্তারবাবু, বলি কি হচ্ছে? নীরস সুরে বললাম, কিছুই না, বসে আছি। এখানে রুগীপত্র কেমন? মন্দ না। কতদিন আছেন এখানে? ভালো বিপদ, আমার গল্প করবার ইচ্ছা নেই ওর সঙ্গে। আছি না আছি সে খোঁজে কি দরকার তোমার? তোমার গলা জড়িয়ে ধরে সেসব বর্ণনা করবার ইচ্ছেও আমার নেই। বললাম, কেন বলুন তো? না, সেবার এসে আপনাকে দেখিনি কিনা তাই। আপনারা ফি বছর আসেন বুঝি এখানে? তা আমরা আসছি আজ 10-11 বছর। নরসিংহপুরে আমার তালুক আছে, এই সময় খাজনা আদায় করতে আসি। আমরা কজনই আসি, সকলেরই বিষয় আছে পাশাপাশি মৌজায়। এসে দত্তমশাইয়ের বাড়ি উঠি। উনি স্বজাতি আর বড় ভালো লোক। আর কোথায় যাই বলুন? তা তো বটেই, কোথায় আর যাবেন? আজকাল কেউ কাউকে জায়গা দেয় না। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গিয়েছে। আমি ঘরের দাওয়ায় বসে ভাবছি এইবার রান্নার আয়োজন করা যাক। এমন সময় দীপু হাসি মুখে দাওয়ায় উঠে একটা পাথরের বাটি আমার সামনে রেখে বললে, এই নিন, আলো জ্বালেননি? বললাম, না, এই ভাত রান্না করব ভাবছি এখুনি, এবার জ্বালবো। এতে কি? বলে বাটিটা হাতে তুলে নিয়ে দেখি তালের বড়া, সদ্য ভাজা, গরম। আমি কিছু বলবার আগেই ও বললে, ব্রাহ্মণকে কথা দিয়েছিলাম খাওয়াবো, তাই ছোট্ট একটা তালের গোলা করে আপনার জন্য গোটা কতক ভেজে এনেছি। গন্ডা 10-12 সব শুদ্ধ। আমি যাই, রান্না বান্না সব পড়ে রয়েছে। শোনো দীপু, যেও না, আমার আলোটা জ্বেলে দিয়ে যাও। অত কুঁড়ে কেন? কই কোথায় দেশলাই দেখি? আচ্ছা, কেন তুমি আমার জন্য তালের বড়া করতে গেলে? আর কারোর জন্যে না? না না, শুধু আপনার জন্যে। বাবার কাছে বলবেন না, কেউ জানেন না। সব লুকিয়ে ফেলেছি, তালের খোসা, তালের গোলা। চললাম, কেউ যেন না জানে। দীপু চলে গেল। ওর তালের বড়ার বাটি আমার সামনে পড়ে রইল। জোনাকি জলা অন্ধকারে কোথায় কি নৈশ পুষ্প ফুটেছে তার সুবাস বেরুচ্ছে। স্তব্ধ হয়ে বসে রইল। দীপুর মনের ভেতরটা আমি এই নির্জন আঁধার সন্ধ্যায় বসে স্পষ্ট দেখতে পেলাম। ওর মুখের হাসিতে তা ধরা দিয়েছে। ওর মন আমি বুঝতে পেরেছি, ও নিজে হয়তো বোঝেইনি। এখানে আমি আর থাকব না, থাকা উচিত হবে না। অতিথির দলকে দত্তমশাই তোয়াজ করুন যত খুশি। তারা তালুক মৌজার বৈষয়িক সুবন্দোবস্ত যতদিন ধরে করুক বসে, কিন্তু আমাকে এখান থেকে সরে পড়তে হবে। দত্তমশাই অতি সরল, ভালো লোক, দীপুও তাই। ওদের নামে কোনো কথা উঠলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। তাছাড়া জালে জড়াই কেন নিজেকে? আমার বাড়িতেও স্ত্রী পুত্র আছে। সেই সপ্তাহের শেষেই নির্মমভাবে জাল গোটালাম। দত্তমশাই এসে পথ রোধ করে দাঁড়িয়েছিলেন। বললেন, বলা কওয়া না হঠাৎ চললেন মানে? কি অপরাধ হলো আমার? কোনো লম্বা কৈফিয়ত দেওয়ার আবশ্যক বিবেচনা করিনি। ডাক্তারি ভালো চলছে না, রুগীপত্র সুবিধে হচ্ছে না। দীপু যাবার আগের দিন সন্ধেবেলা এলো। বললে, আপনি নাকি চলে যাচ্ছেন? সত্যি? হ্যাঁ। কেন যাবেন? চলছে না। কেন? বেশ তো রুগী আসে। ওতে ডাক্তারি চলে না। যাবেন সত্যি? দীপু কেঁদে ফেললে। চোখের জলে ভিজে আমার পায়ের ধুলো নিয়ে চলে গেল। আমি চলে যাবার সময় দত্তমশাইয়ের ডাকাডাকি সত্ত্বেও সে আমার সঙ্গে দেখা করেনি। 7 মাস পরে দত্তমশাইয়ের একখানা চিঠি পেলাম। দীপুর খুব অসুখ, আমি যেন একবার দেখতে চাই।
ইতিমধ্যে আমাদের গ্রামেই ডাক্তারখানা খুলে বসেছি। 2-1 দিন যেতে দেরি হলো। গিয়ে দেখি দীপু বিছানার সঙ্গে মিশে গিয়েছে। আগেকার স্বাস্থ্যবতী সুন্দরী দীপুকে আর চেনা যায় না। আমায় দেখে দীপুর রোগশীর্ণ মুখ উজ্জ্বল হয়ে উঠল। বিছানার পাশে ওর হাত দুটি ধরে বললাম, কি হয়েছে দীপু, দেখি হাত। ও বললে, কিছু হয়নি। তবে এমন চেহারা হয়েছে কি করে? দাঁড়াও দেখি। দত্তমশাই বোধহয় অতিথির জন্য চা ও খাবারের জোগাড় করতে বাইরে গেলেন। আমি ওর হাত দেখলাম। জ্বর রয়েছে নাড়িতে, পুরনো ম্যালেরিয়া জ্বর, ভালো চিকিৎসা হয়নি। সংসারের খাটুনি একদিনের জন্য কামাই যায়নি, অতিথি তো লেগেই আছে। অনুমানে বুঝলাম সব। শরীর ওর একেবারে ভেঙে গিয়েছে। দীপু আমার দিকে তাকিয়ে বললে, কি রকম দেখলেন? ভালো, সেরে যাবে। গোটাগত ইঞ্জেকশন নিয়মিত দিলেই হবে, শক্ত অসুখ কিছু না। একটা কথা বলবো? কি? আপনি এসে আমাদের বাড়ি আবার থাকুন না কেন? আচ্ছা আচ্ছা, সে হবে। দাঁড়াও, একটা ইঞ্জেকশন দিতে হবে এক্ষুনি। দেবেন এখন? আপনি আসবেন বলুন, সত্যি বলুন। দীপুকে বাঁচাতে পারিনি। শেষ পর্যন্ত রানাঘাট মিশন হাসপাতালে আমি ও দত্তমশাই নিয়ে গেলাম ওকে। শেষ দিন আমার হাত ধরে বলেছিল, আমি সেরে উঠলে আমাদের বাড়ি এসে থাকবেন সত্যি? অনেক রুগী হবে এবার। চূর্ণী নদীর ধারে ওর সৎকার করার পরে আমরা দুজনে ফিরে এলাম দেশে। দত্তমশাই আমার হাত ধরে কাঁদতে লাগলেন। বললেন, একলা থাকতে পারবো না ডাক্তারবাবু, আমার বাড়ি এসে আপনাকে থাকতে হবে, আমার আর কেউ নেই। দীপুকে কথা দিয়েছিলাম হাসপাতালে। দত্তমশাইয়ের বাড়ি এসে আবার ডাক্তারখানা খুলেছি। দীপুর মুখের কথা সত্যি হয়েছে বটে, আজকাল রোগীর ভিড় খুব। নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ ভালো লেগে থাকলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।